এই মুহূর্তে এই বিশেষ আয়োজনে আমার সাথে আমার দুজন সহকর্মী যুক্ত হয়েছেন যারা সারাদিন ধরে আজকে নির্বাচন নিয়ে কাভার করছিলেন। আমাদের সাথে আমার ডানে আছেন ফরহাদুজ্জামান এবং আমার বাঁ পাশে আছেন শাহিমন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উৎসবের ভোটে। শাহিমন, আপনাকে দিয়ে শুরু করি। আপনি একটা লম্বা সময় ধরে আসলে এই নির্বাচন শুরু হওয়ার আগের থেকেই নির্বাচন বিষয়ক বিভিন্ন স্টোরি কাভার করেছেন। নির্বাচনকে ঘিরে, নির্বাচনের ফলাফলকে ঘিরে প্রায় দীর্ঘদিন ধরে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্নভাবে নানান রকমের গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে, অপতথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে এবং আজকে এখনো পর্যন্ত যখন আসলে বিভিন্ন নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচনী ফলাফল আসা শুরু হয়েছে, এখনও আমরা দেখছি না কে জয়ী হচ্ছেন বা কে আসলে জয়ী হবেন না। সেই বিষয়ে গিয়ে কিন্তু নানান রকমের ফলাফল উঠে আসছে যেগুলো আসলে হয়তো সত্যি নয়। এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু বলেন যদি। আপনি ঠিকই বলেছেন, সরকারের পক্ষ থেকেও কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের অপপ্রচার এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে কিন্তু এই নির্বাচন সম্পর্কে এবং নির্বাচন যেন বিঘ্ন ঘটানো যায় এই অপচেষ্টা থেকে কিন্তু তারা দীর্ঘদিন থেকে এটা চালিয়ে আসছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে গতকালকে বিশেষ করে নির্বাচনের আগের দিন রাতে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু নির্বাচনের নানা জায়গার পুরাতন ছবি দিয়ে সহিংসতার চিত্র অথবা নির্বাচনের ভোটকেন্দ্রে মানুষকে যেন না যায় এর জন্য একটা আতঙ্ক তৈরি করা, উস্কানি দেওয়া, এই বিষয়গুলি কিন্তু আমরা কালকে রাতেও দেখেছি। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে যখন সুষ্ঠুভাবে ওই গুজবের বিপরীতে যখন সুষ্ঠুভাবে একটি নির্বাচন কিন্তু আজকে সারাদিন খুবই শান্তিপূর্ণভাবে অভূতপূর্ব একটি মানে সুশৃঙ্খল নির্বাচন যখন হয়ে গেল, এখন আবার যখন ফলাফল ঘোষণার পর্ব চলছে তখন কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়া, দেশি বিদেশি বিভিন্ন একটি চক্র এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে ফলাফল বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যেমন সতর্ক করা হয়েছে যে নির্বাচন কমিশন যে আনুষ্ঠানিকভাবে যে ফলাফলটা দিবে এর বাইরে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গোষ্ঠীর যে প্রচারণা, এগুলোর কোনো সংবাদ বা এই রকম কোনো তথ্য দিয়ে কেউ যেন বিভ্রান্ত না হয় এবং কেউ যেন এগুলো বিশ্বাস না করে। এবং সরকারের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। করাটা কতখানি সহজ হচ্ছে বা কঠিন হচ্ছে সেটিও কিন্তু একটি দেখবার বিষয় হয়ে গেছে। আমি একটু ফরহাদ আপনার কাছে আসি। এবারে নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জায়গাটিতে। আপনি সারাদিন আজকে বিভিন্ন নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে গিয়েছেন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন তাদের সাথেও আপনি কথা বলেছেন। সাধারণ যারা ভোটার আছেন তারা আসলে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন কিনা? এখনো পর্যন্ত কিন্তু আমরা ভোট যেহেতু কাস্ট করা শেষ হয়ে গেছে, বড় কোনো ধরনের সংঘাত সহিংসতার খবর পাইনি। আইন শৃঙ্খলার ব্যবস্থা আসলে ইতিহাসের সর্বোচ্চ ব্যবস্থা ছিল বলে কি মনে করেন? তনিপু, আমি একটু একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন গত 3টা নির্বাচনে 2014 সালে 115 জন মারা গিয়েছিল নির্বাচনী সহিংসতায়। তারপরের ঘটনায় যদি বলি 2018 সালে সেখানেও কিন্তু 16 জন মারা গিয়েছিল এবং সর্বশেষ 2024 সালের যে নির্বাচন সেখানেও আপনি জানেন যে অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নেই, সেই নির্বাচনেও 2 জন মারা গিয়েছে এবং বেশ অনেক আহত হয়েছেন। আর এবারের নির্বাচনে আমরা যদি বলি, আমি ঢাকার প্রায় অনেকগুলো আসন ঘুরেছি, পাশাপাশি নির্বাচনের আগে অনেকগুলো আইনশৃঙ্খলা বাহিনী সংক্রান্ত নিউজ করেছি। আপনি জানেন 5 আগস্ট পরবর্তীতে এখনও কিন্তু প্রায় 30% অস্ত্র উদ্ধার হয়নি এবং এই সব অস্ত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী বলেছে। আর একটা তথ্য আপনাকে দেই, আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় ব্রিফিংয়ে কিন্তু বলেছিলেন 25,000 কেন্দ্র সারা দেশে ঝুঁকিপূর্ণ রয়েছে, এর মধ্যে রাজধানীতে প্রায় 2,500 কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এর মধ্যে 8,000 অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। এত কিছু ঝুঁকিপূর্ণের পরেও কিন্তু আমরা রাজধানীতে তেমন কোনো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোনো ধরনের খুব বড় সহিংসতা এরকম কোনো কিছু দেখিনি। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে একটা শঙ্কা ছিল নানানভাবে, আসলে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত একটা শঙ্কার মধ্যে আসলে আমাদেরকে থাকতে হয়েছে, কিংবা আসলে যেই পক্ষটি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা আসলে তৃতীয় পক্ষের রূপ ধারণ করে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করবেন, সেরকম একটা বড় শঙ্কাও কিন্তু ছিল। সব শঙ্কাকে আসলে আমরা পেছনে ফেলতে পেরেছি এবং আজকে নির্বাচনটি যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখন পর্যন্ত তাই বলছেন। সেই জায়গাটিতে আপনি সফল হয়েছে আমরা কতখানি বলে মনে করেন? আমার কাছে মনে হয় আমি অনেকাংশেই সফল। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু পাল্টাপাল্টি যে অভিযোগ
বা সহিংসতার যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু করে নেই। পাশাপাশি যদি কারচুপির কথা বলি, সবসময় যে বিগত নির্বাচনগুলোতে কারচুপির যে বিষয়গুলো উঠে আসছিল, আজকে কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, দুই একটা অভিযোগ ছাড়া কারচুপির অভিযোগ বা জাল ভোটের অভিযোগ বা ভোট কেন্দ্রে যারা ভোটার রয়েছেন তাদেরকে আসতে বাধা দেওয়া, এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। সকাল থেকে আমরা দেখেছি ভোট থেকে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু মাঠে ছিল, এবং সর্বশেষ সবচেয়ে বড় যে যারা ভূমিকা রেখেছেন ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু আজকে কোনো ধরনের সহিংসতা বা এমন কোনো কিছু করেননি যেটাকে এই ভোটকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এবং সর্বশেষ এবারের সবচেয়ে বড় একটা জায়গায় ছিল আনসার যারা ভিটিপি, তাদেরকেও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে যারা কিভাবে আসলে ভোট কেন্দ্রে তারা ভোটারদেরকে তারা প্রোটেক্ট করবে এবং ব্যালট বাক্সগুলো তারা প্রোটেক্ট করবে। এবং নির্বাচনের পরেও কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, ভোটের কেন্দ্রগুলোর আশপাশে যারা ছিলেন, বাড়তি যারা ছিলেন, তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা ব্যালট ছিনতাই যেভাবে হয়েছে এর আগে বা ব্যালট বাক্স ছিনতাই হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। এবং সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলি, তারা কিন্তু দফায় দফায় স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে আজকে এবারের ভোট ইতিহাসের একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাসের স্বর্ণাক্ষরে রেখার কথা যখন আপনি বলছেন, তখন ইমন আবার একটু আপনার কাছে আসি। একটা সময় পর্যন্ত আসলে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, এবং যে কারচুপির কথা বলছিলেন ফরহাদুজ্জামান, গতকাল রাত অর্থাৎ নির্বাচনের ঠিক আগের যে রাতটি, সেই রাতটিতে আমরা দেখেছি নানানভাবে আসলে গুজব তৈরি করার চেষ্টা করা হয়েছে। আপনি সারা রাত নিশ্চয়ই সেই সংবাদগুলোর দেখেছেন, সেগুলো অ্যানালাইসিস করেছেন। এত গুজব ছড়ানো হয়েছে, সেই জায়গাগুলোতে কোনো ব্যবস্থা নেওয়ার আপনি খবর পেয়েছেন কিনা? নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করেছিল যে এই যে অপপ্রচারগুলি চালানো হচ্ছে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য। এবং আপনি খেয়াল করবেন যে ভোটাররা এবং দেশের মানুষ কিন্তু খুব বেশি বিভ্রান্ত হয়নি, সেটার চিত্র আমরা দেখতে পেয়েছি যে আজকে ভোটের মাঠে। এখন যে বাকি কাজটুকু রয়েছে সেটি হচ্ছে যে ফলাফল পূর্ণাঙ্গ প্রকাশ না হওয়া পর্যন্ত এই যে বিভ্রান্তিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, ফলাফল সরকারিভাবে যেটা ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন বিভ্রান্ত না হয়। এই ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করেছে যে এটাতে যেন কেউ বিভ্রান্ত না হয়, উস্কানিতে পা না দেয়। বিভ্রান্ত না হওয়ার কথা আপনি বলছেন, সেখানে ফ্যাক্ট চেকিং বলে তো একটা বিষয় আছে। সেই জায়গাগুলো নিয়ে আসলে সাধারণ যারা জনগণ আছেন কিংবা গ্রামাঞ্চলে যারা আছেন, এখন এআই এর যে ব্যবহার, সেটিকে আমরা নানানভাবে অপব্যবহারও করতে দেখছি। ওই জায়গাটিতে আসলে সচেতন করার সুযোগ ছিল কিনা ভোটারদেরকে? না, কিন্তু এই সচেতন তো আসলে যে সোসাইটিটাকে বিভ্রান্ত করে এই উস্কানি দিয়ে বিশৃঙ্খলা তৈরি করা যায়, তারা কিন্তু এই এআই কি সেই জিনিসগুলিও বুঝে না। যেমন শহরের মানুষ হয়তো কিছুটা বুঝবে, কিন্তু যে জায়গাগুলোকে উস্কানি দিয়ে এই গোষ্ঠীটা যাদেরকে ফাঁদে ফেলে বিভ্রান্ত বা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা করছে, তারা কিন্তু ওই এআই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না। তারা কিন্তু একদম গ্রামের সাধারণ মানুষটাকে বিভ্রান্ত করে নানা রকম অপপ্রচার এবং ভুল তথ্যের মাধ্যমে। ধন্যবাদ ইমন এবং ফরহাদ, আপনাদের দুজনকেই আমাদেরকে সময় দেবার জন্য। শেষ হলো বহুল প্রত্যাশিত এবং আলোচিত ভোট গ্রহণ, চলছে ভোট গণনা। এখন শুধুই অপেক্ষা, কে হাসবেন জয়ের হাসি। বাংলাদেশের আগামী হাল কারা ধরতে যাচ্ছেন, কোন রাজনৈতিক দল ধরতে যাচ্ছেন? দর্শক, এ নিয়ে আরও আলোচনায় আমাদের সাথে আমার স্টুডিওতে দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন আদিত্য আরাফাত এবং যুক্ত হয়েছেন মনিরুল সোহাগ। শুরুতে আদিত্য, আপনার কাছে আসি। আপনি আজকে সারাদিন সকাল থেকে সবগুলো ভোট কেন্দ্রে গিয়েছেন এবং সেখানকার পরিস্থিতি দেখেছেন। কেমন পরিস্থিতি দেখেছেন? ভোটারদের উৎসাহ কেমন দেখেছেন? আমরা দেখেছি দীর্ঘদিন পর আসলে বাংলাদেশে একটা উৎসব মুখর ভোট হয়েছে। আসলে বিগত যে নির্বাচন হয়েছিল, বিশেষ করে 2018 এবং 24-এর নির্বাচন, এই নির্বাচনগুলো আপনি জানেন যে প্রশ্নের মুখে পড়েছিল। কোনো নির্বাচন ছিল রাতের ভোট হিসেবে যার নাম দেয়া হয়েছিল, এবং এই রাজনৈতিক বিরোধী পক্ষ থেকে নানা বিতর্ক ছিল এইসব নির্বাচনগুলো নিয়ে। এই গণ অভ্যুত্থানের পর 24-এর পর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে নতুন সরকার এলো, তার আসলে অন্যতম চ্যালেঞ্জ ছিল যে একটি রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া এবং একটি ভোটের মাধ্যমে। তো ভোটের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে আপনি জানেন এবারের ভোটটা কিছুটা ভিন্ন রকম। এখানে যে জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কারের জন্য যে হ্যাঁ না ভোট যুক্ত হয়েছে, গণভোট নামে আমরা যেটিকে বলছি, এটি আর একটি হচ্ছে যে প্রার্থী নির্বাচনের জন্য। তো সব মিলে আমরা এই অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পর আমরা দেখতে পেয়েছি যে এই ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, এবং কি বিশেষ করে রাজনৈতিক, বিশেষ করে আগের নির্বাচনগুলো থেকে এইটার পার্থক্য যদি আমি বলতে চাই, আগের নির্বাচনে
বিভিন্ন রাজনৈতিক দলের যে অংশগ্রহণ সেটি আসলে ওই অর্থে ছিল না। তো এবার আমরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলেও এখানে বিএনপি এবং জামায়াত যারা বিগত সময়ে রাজনীতিতে কোণঠাসা ছিল তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা আপনি যেহেতু দেখতে আসলে পেয়েছি। অনেকগুলো ভোট কেন্দ্রে গেছেন আদিত্য, এবারে কিন্তু একটা ভিন্ন চিত্র আমরা দেখেছি। বাড়ির সবচেয়ে বয়স্ক যেই ব্যক্তিটি তিনিও ভোট কেন্দ্রে এসছেন এবং শিশুরাও কিন্তু এসছেন ভোট কেন্দ্রে। তার মানে একটা নিরাপত্তার যে শঙ্কা ছিল সেই শঙ্কাটিকেও আসলে হয়তো বাংলাদেশে এবার আমরা কাটিয়ে উঠতে পেরেছি। সেই চিত্রটা আপনি দেখেছেন সেটি কিনা? নিরাপত্তা দেখেন, শঙ্কা এবং উৎকণ্ঠা ছিল এই নির্বাচন ঘিরেও। নানা রকম, আপনি জানেন গণমাধ্যম কর্মী হিসেবে, এই নির্বাচন ঘিরেও নানা রকম শঙ্কা ছিল, নানা রকম উৎকণ্ঠা ছিল। সব কিছু ছাপিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে গতকাল রাতেও আপনি নিশ্চয়ই জানেন যে নানা রকম গুজবের ডালপালা গুঞ্জন ছিল, নানা রকম গুঞ্জন উঠেছে। সেই জায়গাটিতে আমি একটু মনিরুল সোহাগের কাছে যেতে চাই। এই যে আসলে আমরা দেখছি নির্বাচনকে ঘিরে নানান রকম বক্তব্য এসছে এবং যে কথা আদিত্য আরাফাত বলছিলেন যে নির্বাচনে ঠিক আগের রাতে আমরা আসলে দেখি নির্বাচনে নানান রকম গুজব ছড়ানোর চেষ্টা করা হয়। সব কিছুকে ছাপিয়ে আজকে প্রধান উপদেষ্টা যখন ভোট দিয়েছেন, তিনি তার কেন্দ্র থেকে যখন ভোট দিয়ে বেরিয়েছেন, তিনি বলছিলেন যে নতুন বাংলাদেশের জন্মদিন আসলে আজকে, সেরকমভাবে একটা উৎসব। সেই বক্তব্যগুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আসলে সরকার কিন্তু এই বার্তাটি দায়িত্ব নেওয়ার পর থেকেই দিয়ে আসছে যে আমরা একটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা বা দায়িত্ব বুঝিয়ে দেবে, এবং সেই তারিখটি যখন ঘোষণা হলো তারপরও কিন্তু নানাভাবে নানা প্রচারণা প্রোপাগান্ডা চলেছিল যে আসলে ভোট হবে না, এই সরকারি ক্ষমতায় থেকে যাবে, এরকম নানা বিষয়। এবং সরকার সেই জায়গা থেকে কিন্তু বারবার সেই চ্যালেঞ্জটি নিয়েছে এবং বারবার সেটি বলেছে যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে একটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভোট উপহার দেব জাতিকে। এবং এই ভোট নিয়ে কিন্তু নানা ধরনের চক্রান্তের কথাও সরকার বারবার বলেছে। সেটি মোকাবেলা করা আসলে এক ধরনের বড় চ্যালেঞ্জ ছিল। সরকার সেই চ্যালেঞ্জটি নিয়ে সেটি মোকাবেলা করে আজকে কিন্তু আসলে সেটি দেখা গেল যে হ্যাঁ, নির্ধারিত যে সময় ঘোষণা করা হয়েছে সেই সময়ের মধ্যেই কিন্তু একটি উৎসবমুখর ভোট উপহার দিয়েছেন। এখন এটি ফল গণনা পর্যন্ত, ফলাফল ঘোষণা পর্যন্ত এবং পরবর্তী সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া পর্যন্ত আসলে সরকারের হাতে এই চ্যালেঞ্জটি রয়েছে যে পরিস্থিতি কতখানি স্বাভাবিকভাবে রাখা যায়। এবং সাধারণ মানুষের যে অংশগ্রহণ ভোটে এবং প্রধান উপদেষ্টা ভোট দিয়ে যে বার্তাগুলো দিয়েছেন সেটির সাথে কিন্তু অনেকেই একমত যে আসলে বাংলাদেশের নতুন যাত্রা যেটি শুরু হয়েছিল সেখানে নতুন জন্মদিন আজকে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে ভোটের মাধ্যমে আসলে গণতান্ত্রিক যাত্রা যেটি সেটির কিন্তু আসলে আরও এক ধাপ এগিয়ে গেল। এবং আপনি জানেন যে একই সাথে গণভোট যে বিষয়টি রয়েছে সেখানে হ্যাঁ যদি জয়যুক্ত হয়ে আসে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের নতুন যে যাত্রা সেই যাত্রাটা কিন্তু আরও শক্তিশালী হবে। তো সব মিলিয়ে আসলে সবাই অপেক্ষা করছেন ফলাফলের জন্য, এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে বার্তা রয়েছে যে তারা শান্তিপূর্ণভাবেই দায়িত্ব হস্তান্তর করবেন এবং সেটি কোনোভাবেই কোনো ফলাফল ঘোষণার পর শপথ অনুষ্ঠানের আয়োজন করতে যতটুকু সময় লাগে এর চেয়ে বেশি সময় হবে না, এবং সেই ধারণা কিন্তু 17 বা 18 তারিখের মধ্যে সম্পন্ন হবে বলে এই যে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আপনি বলছেন, এর আগে নির্বাচনের প্রচারণার যে 20 দিন ছিল সেই 20 দিনে আমরা দেখেছি সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় যারা নেতা আছেন তারা নানানভাবে আসলে বক্তব্য রেখেছেন। নির্বাচনের দিন আজকে আমরা দেখলাম বিএনপি ব্রিফ করেছে, জামায়াত ইসলামের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে, সব রাজনৈতিক দলের ব্রিফিং আসছে। তারা আসলে এখন পর্যন্ত নির্বাচনের ভোট কাস্টিং শেষ হয়েছে, তাদের বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছে? এখন পর্যন্ত সবচেয়ে এই নির্বাচনের এটি একটি বড় দিক যে যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে তারা কিন্তু কেউ এখন পর্যন্ত ভোট বর্জনের কথা বলেনি এবং সেই ধরনের ইঙ্গিতও কারোর মধ্যে নেই, বরং উল্টা তারা এই ভোট আয়োজন, ভোট গ্রহণ সেটিকে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। এবং ভোট শেষে কিন্তু প্রধান উপদেষ্টা ও সাধারণ ভোটার যারা রাজনৈতিক দলগুলো তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন এই সহযোগিতার জন্য। তো সেক্ষেত্রে আসলে অন্যান্য সময়ের যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে যে ধরনের সহিংসতা ছিল এবার কিন্তু আপনি ওই অর্থে সহিংসতা হয়নি এটি আপনাকে বলতে হবে, এবং সেটি সবাই স্বীকার করছে। সুতরাং রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে অবস্থানে রয়েছেন সেক্ষেত্রে আসলে এই ফলাফল মেনে নেওয়ার কথাই সবাই বলছেন যে সুষ্ঠু ভোট হলে এবং ফলাফল ঘোষণা যদি সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে তাদের আসলে এই ফল সবাই মেনে নেবেন, এবং সেই দিকেই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে সবকিছু ঠিকই আছে। নিশ্চয়ই এই ফলাফল ঘোষণা করতে কত সময় লাগবে সেটি আসলে নির্ধারিত বোঝা যায় না। এবারে কিন্তু বলা হচ্ছে একটু বেশি সময় লাগার সম্ভাবনা আছে, যেহেতু এবারে 3 ভাবে আসলে ফলাফল আসছে, পোস্টাল ব্যালটে, গণভোটের রায় আসতে যাচ্ছে এবং সংসদ নির্বাচনের ফলাফল আসতে যাচ্ছে। সেটি অবশ্যই নির্বাচন কমিশন জানিয়েছে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্ভুলভাবে যাতে ফলাফল ঘোষণা করা যায় সেই চেষ্টা করছেন, এবং সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা দরকার সেটিও তারা করছেন। তবে এখানে গণভোটের যে বিষয় রয়েছে সেটির ফলাফল কিন্তু ইলেকশন কমিশনের হাতে আসবে। জাতীয় নির্বাচনের সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ হলো সেটির ফলাফল আসবে, এই দুটো আসার পরে একত্রে কিন্তু আসলে ফলটি ঘোষণা করা হবে। এখানে কিন্তু এরকম কোনো বিষয় নেই যে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা হলো তার 1-2 দিন পরে
গণভোটের ফল বা গণভোটের ফলাফল ঘোষণার 2-1 দিন পরে জাতীয় নির্বাচন এরকম ফল এরকম কিন্তু না। সুতরাং সবগুলো বিষয় একত্রিত করে ফলাফল ঘোষণা করতে হয়তো একটু সময় লাগতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা শান্তিপূর্ণভাবে যাতে এই প্রক্রিয়াটি তারা সম্পন্ন করতে পারেন। ফলাফলের কথা যখন বলছেন আদিত্য আরাফাত, আপনি যেহেতু প্রায় সবগুলো ভোট কেন্দ্রে গেছেন, একটু প্রত্যন্ত অঞ্চলের ভোট কেন্দ্রগুলোর কথা জানতে চাই। প্রত্যন্ত অঞ্চলের ভোট কেন্দ্রগুলোর ফলাফলটাই সাধারণত আসতে একটু সময় ক্ষেপণ হয়। এবারের পরিস্থিতি কেমন দেখছেন? প্রত্যন্ত অঞ্চলগুলোর ফলাফলগুলো কখন নাগাদ আসা শুরু করবে বলে মনে করেন? এটি আসলে আমরা রাজধানীর কথা যদি আপনাকে বলতে চাই, যে আমি কয়েকটা কেন্দ্রে যখন গিয়েছি ভোট শেষ হওয়ার পরে, সেখানে আসলে এই ফল গণনা যেন খুব দ্রুত সময়ের মধ্যে দিতে পারে তারা বলেছে, যারা সংশ্লিষ্ট যারা আছে প্রিজাইডিং অফিসার তাদের উপর বলা হয়েছে যে 10 থেকে 15 মিনিট পরেই তারা কিন্তু ব্যালট বাক্স খুলেছে। এবং তাদের ঢাকায় যেটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কেন্দ্রে, তারা বলছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তাদের বক্তব্য, প্রিজাইডিং অফিসার আমি যেসব কেন্দ্রে গিয়েছি তারা বলছে তারা ফলাফল তারা পাঠাতে পারবে। আর ঢাকার বাইরের যে চিত্র আপনি জানেন যে ঢাকার বাইরে দুর্গম এলাকা আছে অনেকগুলো তৃণমূলে, সেই জায়গায়ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ফলাফল যাতে দ্রুত সময়ে দিতে পারে সেজন্য তারা ব্যাপক ব্যবস্থা নিয়েছে। এবং এটির তথ্য মূলত আসার বিষয় কোন কেন্দ্রে কতটি ভোট পাওয়া গেছে সেই তথ্যের জন্য যে সংশ্লিষ্ট যে নির্বাচন কমিশন অফিস রয়েছে জেলা পর্যায়ে, সেই অফিসগুলোকে এবারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে দুর্গম এলাকাগুলো থেকে তারা যাতে ভোটের ফলাফল যাতে অন্তত মধ্যরাতের মধ্যে যাতে পৌঁছায় সেজন্য ওরকম নির্দেশনা আছে। এবং সেই ফলাফলগুলোর অপেক্ষায় আসলে আমাদেরকে এখন থাকতে হচ্ছে। তবে এবারে নির্বাচনে মনিরুল হক, আপনি যখন আসলে প্রধান উপদেষ্টা কিংবা বড় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের কথা বলছিলেন কিংবা সিএসির বক্তব্যের কথা বলছিলেন, যারা আসলে ভোট দিচ্ছেন অর্থাৎ ভোটাররা, তারা দীর্ঘদিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তরুণ ভোটার যারা এবারে আছেন, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের আসলে বক্তব্য কেমন দেখেছেন? তরুণ ভোটারদের মধ্যে কিন্তু এক ধরনের অন্যরকম উৎসব, একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এই জাতীয় নির্বাচন এবং এটির গুরুত্ব কিন্তু আলাদাভাবে রয়েছে। যেহেতু গণ অভ্যুত্থানের পরে নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে, সেই সরকার এই ভোট দিতে পারবে কিনা এরকম নানা বিষয় ছিল, সেই ভোট সুষ্ঠু হবে কিনা এরকম অনেক বিষয় আলোচিত ছিল। এবং তরুণ ভোটারদের উৎসাহ কিন্তু আমরা দেখেছি এবং তাদেরকে দেখেছি যে সকাল থেকেই কিন্তু তারা লাইনে চলে এসেছে এবং তাদের ভোটটি তারা কত তাড়াতাড়ি প্রয়োগ করতে পারেন। এবং গণভোটের যে বিষয়টি এসেছে সেখানেও কিন্তু আমরা তরুণ ভোটারদের আগ্রহ দেখেছি। সুতরাং তরুণ ভোটাররা স্বাধীনভাবে তাদের প্রার্থী বাছাই করার ক্ষেত্রে যে স্বাধীনতা রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সরকারের পক্ষ থেকে বারবার সেই জায়গাটি বলা হয়েছে যে ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের পছন্দের ভোটারকে ভোট দেন। এবং সরকারের উদ্দেশ্য ছিল যত বেশি ভোটারকে কেন্দ্রে নেওয়া যায় এবং এই ভোটটিকে যাতে একটি উৎসবে পরিণত করা যায়। এবং আমরা কিন্তু দেখেছি আসলে পুরো দেশ জুড়ে এক ধরনের উৎসব তৈরি হয়েছে এই ভোটকে কেন্দ্র করে। এবং ফলাফলের যে অপেক্ষা আছে সেটিও কিন্তু একটি উৎসবের মধ্যে এখন পর্যন্ত রয়েছে। নিশ্চয়ই শেষ পর্যন্ত এই উৎসব বহাল থাকবে, এটি প্রত্যাশা। এই উৎসবের মধ্যে আদিত্য আরাফাত, দু একটি বিচ্ছিন্ন ঘটনার খবর কিন্তু আমরা পেয়েছি। বিশেষ করে কিছু কিছু এলাকায় আমরা দেখেছি যে যারা আসলে এবারে বিদ্রোহী প্রার্থী আছেন কিংবা যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, সেই জায়গাগুলোতে, সেই কেন্দ্রগুলোতে কিছু কিছু ঘটনা ঘটেছে। সেই জায়গাগুলো আসলে এই নির্বাচনের প্রভাব ফেলবে বলে কি মনে করেন? দেখেন, প্রতিটি নির্বাচনে বিক্ষিপ্ত কিছু এরকম ঘটনা থাকে, তবে মোটা দাগে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাছে যেসব তথ্য রয়েছে বিগত সময়গুলো হচ্ছে এবারের নির্বাচনে যেমন আশঙ্কা যেমন শঙ্কা ছিল সেই অনুযায়ী এটি আসলে খুব একটা মোটা দাগে বলার মতো কিছু নেই। তবুও বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটেছে। গতকালকে আপনি জানেন যে একটি রাজনৈতিক দলের নেতার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে এবং পরবর্তীতে এটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি এই নিয়ে অভিযোগ করা হয়েছে কালো টাকা হতে পারে নির্বাচনের জন্য, যদিও এটি জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি সাজানো নাটক, প্রশাসন তাদেরকে হেনস্থা করেছে এমন বলা হয়েছে। আর বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রও ছিল। আপনি জানেন যে মোট ভোট কেন্দ্রের 41% এই নির্বাচনে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়েই কিন্তু মূলত শঙ্কা ছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির। কিন্তু আমরা মোটা দাগে যদি বলতে চাই, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যেহেতু এখনও পর্যন্ত নির্বাচনের ফলাফল শেষ হয়েছে, এখনও পর্যন্ত শেষ হয়নি, এখনও পর্যন্ত মোটা দাগে আসলে এই ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলোর কথা বলা হচ্ছে সেখানে ব্যাপক কোনো সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আর বিক্ষিপ্ত ঘটনা যেগুলোর কথা বলছেন যে স্বতন্ত্র প্রার্থী, এটি আসলে এটা থাকেই। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকেও সবাইকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও দলের সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। সেজন্য এরপরে আসলে সব ঘটনাকে ছাপিয়ে অবশেষে বাংলাদেশ দীর্ঘ অপেক্ষার পরে এই মাহেন্দ্রক্ষণ আমরা পার করছি জনরায়ের অপেক্ষায়
বাংলাদেশ। নিশ্চয়ই সেই অপেক্ষায় আমরা দেখতে চাই আসলে বাংলাদেশের হাল কার হাতে যায়। আদিত্য আরাফাত, মনিরুল সোহাগ, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। উৎসব মুখর পরিবেশে শেষ হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনার খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বরিশালে আজকে সারাদিন ব্যাপী আপনি ভোট কেন্দ্রগুলোতে ঘুরেছেন। বরিশালের ভোট গণনা এখন নিশ্চয়ই শুরু হয়েছে, ভোট গণনার সবশেষ তথ্য জানাবেন আমাদের। জি, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো বলাই চলে, কেননা আমরা দেখেছি যে বরিশাল বিভাগের যে কয়টি ভোট কেন্দ্র রয়েছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি, সবকটাতেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপরে ভোট বা ব্যালটগুলো বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে আমরা যতদূর দেখেছি সবশেষ পর্যন্ত, এবং তারপরে যে গণনা সেই কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এখানে আমরা অপেক্ষা করছি রিটার্নিং কর্মকর্তার জন্য, তিনি আসলে এইখান থেকেই এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকেই ফলাফল ঘোষণার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি বরিশাল জেলায় প্রায় 23 লক্ষের মতো ভোটার রয়েছে, যেখানে 833টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এবং আরেকটি বিষয়, এখানে বরিশালে পোস্টাল ব্যালটের সংখ্যা 22,076টি, এবং সেখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে 74% কিন্তু পোস্টাল ব্যালট কিন্তু এখানে কাস্ট হয়েছে। পাশাপাশি আরও একটি তথ্য আমরা পেয়েছি যে বরিশাল জেলায় 56.75% ভোট কাস্ট হয়েছে, মানে প্রায় 23 লক্ষ ভোটারের বিপরীতে 56.75% ভোট কাস্ট হয়েছে। এটুকু আমরা সবশেষ পর্যন্ত জানতে পেরেছি। এর পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা তিনি আসলে আমরা বাকি পারবো এবং ক্রমান্বয়ে আমরা সেটি কিন্তু উপস্থাপন করতে পারবো। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটি কিন্তু জোরদার ছিল, এবং সে কারণে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এবং কথা হয়েছে, ভোটাররাও কিন্তু বেশ সন্তুষ্ট ছিল। তারা তাদের জায়গা থেকে বলেছে যে তারা যেমনটি চেয়েছিলেন শান্তিপূর্ণ নির্বাচন তেমনটি অনুষ্ঠিত হয়েছে। এখন শুধু ফলাফল ঘোষণা হলে তারা মুখে আছেন সেই অপেক্ষায় যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন কিনা। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। আরেকটি বিষয় এই ফাঁকে জিয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের আরেক সহকর্মী হুমায়রা ফারুকী, আমরা যুক্ত হতে চাই হুমায়রার সাথে। হুমায়রা, নির্বাচন কমিশনে আছেন আপনি আজকে সারাদিন ধরে, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? ফলাফল আসা শুরু হয়েছে কিনা, ঠিক কতক্ষণ নাগাদ আসলে আমরা ফলাফল পাওয়া শুরু করতে পারি? আপনি জানেন যে আরও কয়েক ঘন্টা আগেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচনের যে ভোট গ্রহণের সময় সেটি শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুব অল্প অল্প করে ভোটের রেজাল্ট আসা শুরু হয়েছে। যেমন নির্বাচন কমিশনের একজন রিটার্নিং কর্মকর্তা ঢাকা 13 আসনের তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে 37.58% এবং ঢাকা 15 আসনে 41.92% ভোট পড়েছে, এবং বাকি ভোটগুলো কিন্তু গণভোট এবং জাতীয় নির্বাচনের যে ব্যালট সেগুলো আলাদা করা বা আরও যেই ফলগুলো সেগুলো আরও প্রিসাইসলি আমাদের হাতে এখনও এসে পৌঁছায়নি। আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন ইশরাত উর্মি। তিনিও সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন, মাঠে কাজ করছেন, এবং তার কাছে আমি যে বিষয়টি জানতে চাব, উর্মি, পর্যবেক্ষকদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা বা তাদের কোনো দেওয়া হয়েছে নির্বাচন কেমন হচ্ছে? তারা তো মাঠে ছিলেন, নির্বাচন পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষকরা আসলে 14 তারিখে একটা আনুষ্ঠানিক ব্রিফিং করবে, সো তখনই আসলে জানা যাবে। আর আজকে তারা যেই বক্তব্য দিয়েছে তারা বলেছে যে নির্বাচন খুব সুষ্ঠু হচ্ছে। আমার মনে হয় হুমায়রা, এই মুহূর্তে যদি আপনি যেই আসনগুলোর কথা বললেন তার বাইরে আমি কতগুলো আসনের খবর একটু দেই, সেটা হয়তো আরও দর্শকদের জন্য বেশি সুবিধাজনক হবে। যেমন ঢাকা 20 আসন, ফরিদপুর 2, নওগাঁ 5, নরসিংদী 1, এই আসনগুলোতে বিএনপি এগিয়ে আছে। ঝিনাইদহ, চট্টগ্রাম, লালমনিরহাট, সিলেট 5, এই আসনগুলোতেও বিএনপি এগিয়ে আছে। শেরপুর 1-এ এগিয়ে আছে জামায়াত, কক্সবাজার 1-এ এগিয়ে আছে বিএনপি, ভোলা 1-এ এগিয়ে আছে জামায়াত, রংপুর 2-এ এগিয়ে আছে জামায়াত, চট্টগ্রাম 1-এ এগিয়ে আছে বিএনপি, পঞ্চগড় 1-এ কিন্তু এগিয়ে আছে এনসিপি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ 3-এ এবং জামাত এগিয়ে আছে, গাজীপুর 1-এ বিএনপি এগিয়ে আছে, পাবনা, জয়পুরহাট 2,
ঠাকুরগাঁও 1, ঢাকা 11 এই সবগুলোতেই এগিয়ে আছে বিএনপি। ঢাকা 15-তে এখন পর্যন্ত জামায়াতের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। আমার মনে হয় আপনার কাছে আরও আস্তে আস্তে তথ্য আসবে, আপনি তথ্যগুলো দিতে পারবেন। উর্মি, এখন কিন্তু মাত্রই তথ্যগুলো আসা শুরু হয়েছে, রেজাল্টগুলো আসা শুরু হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এবারের নির্বাচন আমরা যেটি দেখেছি, সকাল থেকে যতটুকু আমাদের কাছে তথ্য এসেছে যে এবার খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ভোটারদের, খুব হাসি মুখে তারা ভোট কেন্দ্রে গিয়েছেন, তাদের কাছে অপশন ছিল ভোট দেওয়ার, ক্যান্ডিডেট চুজ করার। তো আপনার কাছে কি মনে হচ্ছে অন্যান্য বারের চেয়ে এবারের ভোট কেমন হয়েছে? আমার কাছে একটা জিনিস আমার মনে হয় একটু সিগনিফিক্যান্ট, যদি সেটা আমরা দর্শকদেরকে জানাই। এখানে ইসিতে সারাদিনই আমি ছিলাম, সকাল থেকে বসে থেকে আমার যেটা মনে হলো যে আপনার এবার ভোট নষ্ট হওয়ার, আর বিশেষ করে হ্যাঁ ভোট আর না ভোট হওয়ার কারণে সেখানেও আসলে সিলটা ঠিক কোথায় পড়বে এই বিষয়টি নিয়ে এক ধরনের ভোটারদের মধ্যে আমার মনে হয় যে সংশয় ছিল। এছাড়া আসলে আমরা এর আগের একতরফা নির্বাচনগুলো দেখেছি, তো সেই হিসেবে এই ইলেকশনের মানুষের আগ্রহ ছিল প্রচুর, মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে, অনেক নতুন ভোটার যারা জীবনে প্রথম ভোট দিতে পেরেছে, নারীরা ভোট দিয়েছে। সারাদিনই কিন্তু এই বিষয়গুলোই আসলে আমার চোখে পড়েছে। আরেকটি বিষয়, উর্মির সাথে কথা বলছিলাম আমরা, আরেকটি বিষয় যেটি দেখেছি যে বিকেল 5টা থেকে কিন্তু পোস্টাল ব্যালট, যেগুলো প্রবাসীদের যে ব্যালটগুলো এবং সারা দেশের থেকে যেই ব্যালটগুলো এসেছে, পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন এবং কারাবন্দীদের সেই ব্যালটগুলো ওপেন করা শুরু হয়েছে, সেগুলোর গণনা চলছে, কিন্তু এখনও সেগুলোর তথ্যগুলো আমাদের হাতে এসে পৌঁছায়নি। গণনা হুমায়রা, ধন্যবাদ চলছে। আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আপনাদের মাধ্যমে আমরা ভোটের ফলাফলের আরও খবর বিস্তারিত জানতে পারবো। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।